হ্যালো এভরিওয়ান, পার্ট 11-এর শুরুতেই আমরা দেখি যে চাও বলে, আপনি আর আন্টি আমাকে ছোট হতে বড় হতে দেখেছেন, আমি আমাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস। সিন শিফট হলে আমরা দেখি যে এখন চাও আর তার বাবার সম্পর্ক আগের থেকে অনেকটাই বেটার হয়েছে। সিন শিফট হয়, তারা দুজন ত্রিমূর্তিতে এসে পড়ে। জিয়াং সকাল সকাল স্বাগতকে একটি হলে নিয়ে যায়। কিছুক্ষণ পর চাও আর তার রুমমেটও এসে পড়ে। চাওকে দেখে স্বাগত বেশি এক্সাইটেড হয় না, কিন্তু যখন দেখে যে হলের স্পিকার জুন, সে অনেক খুশি হয় আর জিয়াংকে বলে যে এইটা আমার ছোটবেলার ক্রাশ। এটা দেখে চাও অনেক বেশি জেলাস ফিল করে। সিন শিফট হয় যেখানে সবাই জুনের সাথে ডিনার করছিল। জুন চাও আর স্বাগতকে বলে, অবশেষে তোমরা রিলেশনে এসেই পড়লে। ডিনার শেষ হলে জুন চাওকে বলে, তোমার জন্য একটি অফার আছে। আমি চাই গ্র্যাজুয়েশন শেষ করে তুমি আমার কোম্পানিতে জয়েন করো। আমি গ্যারান্টি তো দিতে পারবো না, কিন্তু আমার কোম্পানিতে আসার পর তুমি সেই সব কিছু করতে পারবে যা কিছু তুমি করতে চাও। চাও বলে, ঠিক আছে, কিন্তু আমার দুটি কন্ডিশন থাকবে। প্রথম, আমি আমার টিম বানাবো আর আমার টিমমেটে আমার রুমমেটরা থাকবে যাদের সাথে তুমি মাত্রই ছিলে। জুন বলে, তুমি ইউনহা ইউনিভার্সিটির টপ স্টুডেন্টদের মধ্যে একজন, তো এটা ভেবে সময় নষ্ট হবে না যে তুমি গ্র্যাজুয়েশনের পরে টিম বানাতে একদমই কোনো ভুল করবে না। আর আমি জানি তুমি আনপ্রফেশনাল কোনো টিমও বানাবে না। চাও বলে, আমার 2 নাম্বার কন্ডিশন হলো তুমি সাউথ থেকে দূরে থাকবে। জুন বলে, তার মানে তুমি তোমার সম্পর্ক নিয়ে সিরিয়াস। ঠিক আছে, আমি তোমার কন্ডিশন নিয়ে ভাববো। পরের সিনে ভ্যান আর জিয়াং কাপল ড্যান্স করতে করতে নিজেদের ফিলিংস শেয়ার করছিল, যার পর দুজনের মধ্যে কিসিং সিন হতেই যাচ্ছিল। সাউথ জিয়াংকে ঘুম থেকে ডেকে তুলে। এরপর দুজনকে নিউজ হোমওয়ার্ক দেখার জন্য যেতে হয়েছিল, যার জন্য তারা বাহিরে বের হয়, যেখানে জিয়াং সব সেলের ভেতরে ভ্যানকে দেখতে পাচ্ছিল। আর যখন সত্যি ভ্যান তার সামনে আসে, সে তার থেকে দূরে যেতে থাকে। তার হ্যালোসিনেশন হচ্ছে, কিন্তু সাউথ বলে যে এটা আসলেই সত্যি ভ্যান। তখন জিয়াং তাকে তাড়াতাড়ি প্রশ্ন করে আর ভ্যানও সঠিক উত্তর দিয়ে দেয়। তখন জিয়াং তাকে হাক করে নেয়। তারপর জিয়াং আর সাউথ নিউজ কভার করার জন্য কিছু ভিডিও ক্লিপ নেয়, যার পরে সাউথ তাদের আলাদা সময় কাটানোর জন্য পাঠিয়ে দেয়। আর তখনই আমরা একটা বাইক চালিয়ে একটা ছেলেকে আসতে দেখি, যেখানে তার বাইকের সামনে একজন মহিলা জেনে বুঝে পড়ে যায়, যেটার জন্য আশেপাশে মানুষ একসাথে হয়ে ওই ছেলেটাকে দোষ দিতে থাকে। এদিকে জিয়াং আর ভ্যান সাউথর কাছে গিয়ে জানতে চায় যে ওখানে কি হচ্ছে। সাউথ বলে, আমি তো জানি না, আমি তো ভিডিও শ্যুট করছিলাম, মনে হয় এখানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর এরা তিনজন সামনে এগিয়ে গিয়ে দেখে, আর ছেলেটাকে দেখে জিয়াং বলে, এই ছেলেটাকে দেখে তো ইনোসেন্ট মনে হচ্ছে, আমার মনে হয় কেসটা এক্সপোজ করা উচিত। কিন্তু সাউথ বলে, আজকে তোমার সাথে ভ্যান দেখা করতে এসেছে, তোমরা নিজেদের মতো সময় কাটাও, ফালতু ঝামেলায় পড়ার কোনো দরকার নেই, আমি বাকি সব কাজ নিজে করে নিব, তুমি চিন্তা করো না। পরের সিনে আমরা দেখি যে একজন ছেলে একটা কান্না করা বাচ্চা ছেলের সাথে দাঁড়িয়ে ওই বাইক চালানো ছেলেটার জন্য অপেক্ষা করছিল। ওই ছেলেটা আসতেই তারা দুজন ক্যাফের ভেতরে চলে যায়। তখনই ওখানে সাউথ চলে আসে আর ওই বাচ্চাটাকে কান্না করতে দেখে ওকে ক্যান্ডি দিয়ে শান্ত করায়। এর মধ্যে ওখানে চাও চলে আসে আর চাওকে আসতে দেখে সাউথ ওই বাচ্চা ছেলেটাকে ক্যাফের ভেতরে চলে যেতে বলে, যার পরে চাও সাউথকে ওখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখি যে ভ্যাং আর জিয়াং একসাথে ছিল, যেখানে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে ভুল করে ভ্যানের শার্টে পানি পড়ে যায়। তো জিয়াং ওর শার্ট পরিষ্কার করতে করতে ওর বডি দেখে ফেলে, আর জিয়াং কি করছিল সেটাই ভুলে যায়। তখনই ভ্যান সামনে একটা হোটেল দেখে, তো বলে এটা একটা অনেক সুন্দর প্লেস, তাই না? কিন্তু জিয়াং এটা শুনে ভাবে যে ও কি আমার সাথে নাইট স্পেন্ড করতে চাচ্ছে। আর ভ্যানকে বলে, এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? ভ্যান বলে যে না, আমরা দুজন অনেকদিন ধরে রিলেশনশিপে আছি, কিন্তু এখন পর্যন্ত একটাও ছবি তুলি নাই। জিয়াং বলে, তোমার কথার মানে তুমি এতক্ষণ ছবি তোলার কথা বলছিলে? ভ্যান বলে যে হ্যাঁ, কেননা আজকে রাতে আমার ফ্লাইট আছে, আর পরের হলিডেতে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না যে তোমার সাথে দেখা করতে আসতে পারবো কি না। এটা শুনে জিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে সাউথ আর জিয়াং দুজনেই অনেক চিন্তিত ছিল, কেননা ওদের দুজনের হোমওয়ার্কের জন্য ভালো কোনো নিউজ খুঁজেই পাচ্ছিল না। তখনই জিয়াং সাউথকে বলে যে কালকের ওই বাইকওয়ালা ছেলেটার ভিডিও এখন ট্রেন্ডিংয়ে আছে, যেখানে অনলাইনে সবাই তাকে ক্রিটিসাইজ করছে। জিয়াং বলে, লোকে সকল সত্যিটা না জেনেই মানুষকে ক্রিটিসাইজ করতে শুরু করে দেয়। আমার মনে হয় আমাদের এই অপরচুনিটি থেকে ব্যবহার করে জাস্টিস পাইয়ে দেওয়া দরকার।
সাথে আমাদের নিউজও ফ্রিতে আন্ডার কভার হয়ে যাবে। এই জন্য ওরা ওদের শ্যুট করা ভিডিও আবারও দেখে, আর ওরা এটা দেখে জানতে পারে যে ওই বাইকওয়ালা ছেলেটা আসলে ইনোসেন্ট, তার কোনো দোষ নাই। এখানে এরা পরে দিন রাত জেগে সেই ভিডিও এডিট করে আর পুরো ভিডিও রেডি করে ফেলে আর নিজেদের ক্লাসে রিপ্রেজেন্টও করে, যেখানে টিচার সবাইকে এই নিউজ দেখে ফরওয়ার্ড করতে বলে আর সবাইকে মোটিভেট করতে হয়ে বলে যে এই ক্লাসে থাকা সকল স্টুডেন্টকে জার্নালিস্ট হতে হবে, ওর্থ অফ হিউম্যান সেন্স অর জাস্টিস। আর কিছু ঘন্টা পরে সাউথর নিউজ টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করতে শুরু করে, যার পরে ওই বাইকওয়ালা ছেলেটা ওকে থ্যাংক ইউ বলতে আসে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে কালকে যখন ও ক্যাপের ভেতরে যাচ্ছিল তখনই সাউথে এসে ওই বাচ্চাটাকে শান্ত করাচ্ছিল, আর সাউথকে দেখে ওই ছেলেটা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সিন বর্তমানে আসে যে এখানে ওই বাইকওয়ালা ছেলেটা সাউথকে থ্যাঙ্কস বলে আর নিজের নাম সিনিউ বলে, আর এখানে কালকের ইনসিডেন্টসওয়ালা ভিডিও নেওয়ার বাহানা করে সাউথর থেকে ওর নাম্বারও নিয়ে নেয়। আর তখনই ওখানে চাও চলে আসে, তো সাউথ ও চাওয়ের সাথে ওখান থেকে চলে যায়। পরের সিনে সিনহিউ সাউথকে অনেক ধরনের ড্রিঙ্ক দেয়, এটা বলে যে এটা আমার তরফ থেকে একটা থ্যাংক ইউ ট্রিট। আর ওই ছেলেটাকে সাউথ ড্রিমট্রি থেকে বের হতে দেখে নেয় চাও, যেটা দেখে চাওয়ার ফ্রেন্ড ওকে বলে যে তোমার রাইভাল তো তোমার থেকে অনেক বেশি ফাস্টে দেখছি। পরের সিনে আমরা দেখি যে রাতে সিনু সাউথর ড্রিমট্রির নিচে এসে সাউথকে ডাকে, তো জিয়াং নিচের দিকে দেখে বলে যে ও তো পুরো রোমিওর ফর্মে চলে এসেছে। এরপর সাউথ তাড়াতাড়ি নিচে চলে আসে আর ওকে বলে যে এইসব কি, অন্য স্টুডেন্টরা ভুল বুঝবে। সিনিউ বলে আই লাইক ইউ, আর আমি এখন থেকে তোমাকে অ্যাপ্রোচ করব। কিন্তু সাউথ বলে যে আমার আগে থেকেই বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমার পেছনে সময় নষ্ট করো না আর গিয়ে ঘুমিয়ে পড়ো। সিনিউ বলে যে আমি জানি তোমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও আমি তোমাকে ইমপ্রেস করতে চাই, কেননা হয়তো আমি এই ভালোবাসার প্রতিযোগিতায় জিতেও যেতে পারি। এদিকে চাওয়ের বন্ধু এক্সাইটেড হয়ে দেখতে আসে যে কে সেই মেয়ে যাকে এত রোমান্টিকভাবে প্রপোজ করা হচ্ছে, কিন্তু যখন দেখে যে সেই মেয়েটা হলো সাউথ, তখন চাওয়ের বন্ধু তাড়াতাড়ি চাওয়ের কাছে নিউজ দিয়ে দেয়। আর এখন চাওকে এভাবে চিন্তিত দেখে শিবু আইডিয়া দেয় যে এখন তোমাদের রিলেশনশিপকে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেওয়া উচিত, যেন তোমার আর কোনো রাইভাল তৈরি না হয়। পরের দিন সিনিউ সাউথ ডেমোট্রির বাইরে ওর বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছিল। যখন সাউথ বের হয় তখন সিনিউ সাউথকে ব্রেকফাস্ট দেয়, কিন্তু সাউথ বলে যে এটা আমি নিতে পারবো না, কারণ আমি ডাইটিংয়ে আছি আর আমি তোমার থেকে সিনিয়র, তাই তুমি এখন থেকে আমাকে সিস্টার বলবে। আর তখনই ওখানে চাও চলে আসে, তো সাউথ সিনিউকে বলে যে এটা আমার বয়ফ্রেন্ড আর আমরা দুজন অনেক ভালো একটা রিলেশনশিপে আছি। এটা বলে সাউথ চলে যেতে লাগে। তখন সিনিউ বলে আমার মনে হয় না যে তোমরা কোনো ভালো রিলেশনশিপে আসো, কারণ যদি তোমরা ভালো রিলেশনশিপে থাকতে তাহলে সাউথ এখনও কেন ওয়েবসাইটে অ্যানাউন্স করে নাই যে তোমরা রিলেশনশিপে আসো। আর তোমার মতো ওল্ড ম্যান হয়তো রোম্যান্স করতেও পারে না, আর না তোমার হাতে ওর বেল্টের কোনো রাবার ব্যান্ড আছে, আর না সাউথর হাতে কোনো রিং আছে, তো তুমি রিলেশনের বেসিক রুলসই জানো না। কিন্তু এসব সকল কিছু আমার ভেতরে পার্সোনালিটি হিসাবে আছে। সাউথ সিনিউকে বলে তুমি কী সব উল্টোপাল্টা বলে যাচ্ছ, দেখো আমিও একজন ওল্ড লেডি আর আমি একদমই রোমান্টিক না। আর এটা বলে সে চাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াং চিন্তিত ছিল, কারণ ভ্যান ওর মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছিল না, এমনকি ওর ফোনে কলও যাচ্ছিল না। এদিকে চাও সাউথের ফোনে সিনুয়ের মেসেজ দেখে অনেক বেশি জেলাস হয়, তো সাউথ ওকে জেলাস হতে বারণ করে। তখন চাও সাউথ ওকে কাছে টেনে নিয়ে কিস করে আর বলে এখন জেলাসই হচ্ছে না। এরপরে চাও ওকে একটি ফার্নিচার স্টোরে নিয়ে যায়, যেখানে সাউথ একটি রাবিটের ডিজাইনওয়ালা বল দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন চাও বলে যে তুমি প্র্যাকটিক্যালি কিছু কিনো, কেননা তোমার সাথে থাকলে তো এটা ওটা ভেঙে যাওয়ারই আছে। সাউথ বলে তোমার কথার মানে কি যে ভেঙে যাওয়ারই আছে? চাও বলে আজ নয় তো কালকে তো আমাদের একসাথে থাকতেই হবে, তো তোমার ভাঙচুর তো লেগেই থাকবে। একসাথে থাকার কথা শুনে সাউথ একটু লজ্জা পায়। এরপরে সাউথের একটি সোফা পছন্দ হয়। অন্যদিকে ভ্যান জিয়াংকে ভিডিও কল দেয় আর বলে যে ও ট্রিপে ছিল, যার জন্য ও কল মেসেজ কিছু করতে পারছিল না। এরপর ভ্যান জিয়াংয়ের রাগ ভাঙানোর জন্য বলে ঠিক আছে, এবার থেকে আমি প্রতিদিন তোমাকে ভিডিও কল দিব। অন্যদিকে চাওয়ের ফ্রেন্ড চাওকে আইডিয়া দেয় যে কিভাবে সাউথ লাইফ থেকে সিনিউকে সরিয়ে দেওয়া যায়,
কিন্তু ওদের এসব বেকার আইডিয়া শুনে চাও এডিটেড হয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি যে সাউথর বাবা ওকে কল দিয়ে এটা ওটা বলে বকতে শুরু করে দেয় আর বলে যে তুমি আর চাও আগে থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে রেখেছো তাই না? মনে হচ্ছে তুমি এখন অনেক বেশি বড় হয়ে গেছো। সাউ তো কনফিউজড হয়ে যায় আর ভাবে যে হঠাৎ করে ওর বাবার কি হয়েছে যে এসব কিছু বলছে। এরপরে যখন সাউ তো রুমের ভেতরে চলে আসে তখন জিয়াং ওকে ফোন দেখিয়ে বলে যে চাও তোমার ব্যাপারে একটি পোস্ট আপলোড করেছে, কিন্তু সাউ তো দেখে যে চাও তোকে ব্লক করে রেখে দিয়েছে। জিয়াং সাউ তোকে বোঝানোর জন্য বলে পোস্ট দেখে তুমি রেগে যাবে ভেবে চাও হয়তো তোমাকে ব্লক করে রেখেছে। কতটা স্মার্ট চাও সিনিউকে শান্ত করানোর জন্য তোমাদের রিলেশনশিপকে পাবলিক করে দিয়েছে। দেখো কিছু লোক কমেন্টে এটাও লিখছে যে তোমরা হয়তো একসাথে থাকার প্ল্যান করছো, কিন্তু চাওয়ের ওকে ব্লক করার ব্যাপারটা নিয়ে সাউ তো অনেকটা রেগে যায়। পরের সিনে দেখি যে চাও সিনিউকে বলে যে তুমি এখনো গিভ আপ করো নাই দেখছি। সিনিউ বলে যতদিন তোমাদের দুজনের বিয়ে না হয়ে যায় ততদিন আমার কাছে সাউতোকে ইমপ্রেস করার সুযোগ আছে। তখনই ওখানে সাউতো চলে আসে, তো সাউতোকে দেখে সিনিউ আবার ওকে একবার নিজের মনের কথা সাউতোর কাছে কনফেস করে। এবার চাও ওকে দেখে কিছুটা লাভিং বয়ফ্রেন্ডের মতো কথা বলার চেষ্টা করে। এখন সাউতো চাওয়ের উপরে রেগে তো ছিল ঠিকই, কিন্তু তারপরে ও সিনুকে ইগনোর করে চাওয়ের সাথে চলে যায়। এরপরে চাও ওকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে সাউতো এত বড় অ্যাপার্টমেন্ট দেখে অনেক বেশি খুশি হয়। কিন্তু যখন চাওকে চাবি দেখিয়ে বলে যে এটা আমি আমাদের জন্য কিনেছি, তখন সাউতো শক হয়ে যায় আর জানতে চায় যে তোমার কাছে এত টাকা আসলো কোথা থেকে। তো চাও বলে যে কিছু এক্সক্লুসিভ ফেরিটেল থেকে আর কিছু আমার বাবা দিয়েছে। আরও বলে যে নেক্সট সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে আমি জুনের কোম্পানিতে যাব ট্রেনিংয়ের জন্য, আর তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি ইউনহাই টিভি স্টেশনে কাজ করবে। তো এটা বেস্ট প্লেস যেখানে আমরা একসাথে থাকতে পারবো। আর ওকে আলাদা রুমের চাবিও দেয়। এতে সাউতো ব্লাশ করতে শুরু করে। এরপরে এরা দুজন একসাথে এখানে রাত কাটায়, যেখানে দুজন কিউট সুইট রোমান্টিক সময় কাটায়। আর এখানে সাউতো এই মোমেন্টের ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। আর এই ছবি দেখে সিনিও সাউতোর থেকে গিভ আপ করাটাই বেটার মনে করে। পরের সিনে জিয়াং সাউতোকে বলে বিজিংয়ের একটি কোম্পানিতে কিছু ইন্টার্নি নেওয়া হচ্ছে, আমি যদি ওখানে ইন্টার্নের একটা কাজ পেয়ে যাই তাহলে ভ্যানের সাথে দেখা করতে সময় কাটাতে আমার সহজ হবে। তখনই ভ্যান ওকে ভিডিও কল করে, যেখানে ভ্যান কোনো একটা ট্রিপে যাচ্ছিল। এখানে জিয়াংও বলে যে ও একটা ইন্টার্নশিপের ইন্টার্নির জন্য ইন্টারভিউ দিতে যাবে। পরের সিনে জিয়াং সাউতোর সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য শপিং করতে যায় আর অনেকগুলো ড্রেস ট্রাই করে আর ভ্যানকে ছবি পাঠিয়ে দেয় যেন ভ্যান কোনো একটা ড্রেস সিলেক্ট করে দেয়। অন্যদিকে ভ্যানের বাস মাউন্টেন এরিয়া চলে গিয়েছিল, এই জন্য এখন ওর ফোনে কোনো সিগন্যাল ছিল না আর ওর কোনো মেসেজও যায় না যে আমি মাউন্টেন এরিয়ায় ট্রিপে এসেছি 2 দিনের জন্য আর এখানে কোনো সিগন্যাল নেই। অন্যদিকে সাউতো জিয়াংকে একটা শপে নিয়ে যায় আর জানতে চায় যে তোমার বার্থডেতে বলো তোমার কি গিফট লাগবে। জিয়াং বলে তোমার যা ইচ্ছা দিয়ে দিও, আমি তো শুধুমাত্র ভ্যানের গিফটের জন্য অপেক্ষা করছি। কিন্তু এরপরে জিয়াং আপসেট হয়ে যায়, কেননা ভ্যানের ওদিক থেকে ওর কোনো রিপ্লাই আসছিল না। অন্যদিকে যাওয়ার ফ্রেন্ডরা ওকে মানাচ্ছিল যে সাউতো এত তাড়াতাড়ি তোমার অ্যাপার্টমেন্টে শিফট হবে না, এই জন্য কেননা ইন্টার্নশিপ পর্যন্ত তুমি আমাদের সবাইকে ওখানে থাকতে দাও। কিন্তু চাও বলে একদমই না। পরের সিনে আমরা দেখি যে জিয়াংয়ের বার্থডে চলে এসেছে আর অন্যদিকে ভ্যানের ট্রিপ থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছিল। এদিকে সাউতো জিয়াংকে উইশ করে আর ওর বার্থডে সেলিব্রেট করার জন্য চাওয়ের অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে অনেক বেশি খাবার দেখে জিয়াং অনেকটা খুশি হয়। তখনই ওখানে চাও নিজের ফ্রেন্ড আর ল্যানকে নিয়ে চলে আসে আর এখানে ল্যানকে দেখে সাউতো দৌড়ে ওখান থেকে চলে যায়, যেখানে চাও ওকে সব কিছু বুঝিয়ে বলার জন্য থামায়। কিন্তু সাউতো বলে যে ও জিয়াংয়ের জন্য কেক কিনেছে কিন্তু সেটা আনতে ভুলে গিয়েছে। পরের সিনে আমরা সবাইকে একসাথে দেখি, যেখানে চাওর ফ্রেন্ড ল্যানকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে সবাই মিলে জিয়াংয়ের বার্থডে সেলিব্রেট করে, কিন্তু এখন পর্যন্ত ভ্যানের না কোনো মেসেজ এসেছিল না কোনো কল এসেছিল। এই জন্য জিয়াং সবাইকে হ্যাপি বার্থডে সং না গিয়ে ব্রেকআপ সং গাইতে বলে। এটা শুনে সবাই শক হয়ে যায়। এরপরে আমরা দেখি যে ভ্যানের সাথে ব্রেকআপের পরে জিয়াং এখন জিন্দা লাশের মতো হয়ে গিয়েছে। সাউতো ওকে বোঝায় যে দ্বিতীয়বার রিলেশনশিপ হতে পারে, কিন্তু আমাদের জীবন একটাই। কিন্তু জিয়াং তো শুধুমাত্র নিজের কষ্টের মাঝেই ডুবেছিল।
আর ওর সকল রুমমেটও ওকে অনেক বেশি সাপোর্ট করছিল, কিন্তু তারপরে ও এসব কিছু থেকে বের হতেই পারছিল না। এমন করতে করতে শাওতো জিয়াংকে একদিন অনেক কথা শোনায় আর বলে, যদি আমি আগে জানতাম যে ব্রেকআপের পরে তোমার হাল এমন হয়ে যাবে, তাহলে আমি তোমাকে কখনো রিলেশনশিপে আসতেই দিতাম না। তুমি কি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করি? তখন জিয়াং ওকে সরি বলার বলে যে লাভ হচ্ছে বাসের মতো, চলে গেলে কষ্ট তো হয়, কিন্তু অন্য আরেকটা পেয়ে গেলে সব কিছু নর্মাল হয়ে যায়। এই জন্য ডোন্ট ওয়ারি, আমিও ঠিক হয়ে যাব। পরের সিনে 20 মাস পরের সিন দেখানো হয়, যেখানে জিয়াং বিজিংয়ে ইন্টার্নশিপ করছিল। এখানে জিয়াং শাওতোকে কল করার বলে যে ও আজকে কাজ থেকে ছুটি নিয়ে নিজের কোম্পানির আশেপাশে রুম খুঁজছে। শাওতোকে বলে যে বিজিংয়ে তুমি নতুন গেছো, এজন্য তুমি চাইলে ভ্যানের থেকে হেল্প নিতে পারো। জিয়াং বলে যে না, আর এমনিতেও এক্স মরা মানুষের সমানই হয়। অন্যদিকে আমরা শাওতোকে একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করতে দেখি, যেখানে বেইবেই নামের একজন ইন্টার্নি ওকে তাড়াতাড়ি কপি নিয়ে আসতে বলে। এটা দেখে ওর অন্য 2 কলিগ বলে যে শুধুমাত্র আমরাই জানি যে বেইবেই আমাদের মতো শুধুমাত্র একজন সাধারণ ইন্টার্নি, কিন্তু যারা জানে না তারা ভাবে ও হয়তো শাওতোর লিডার হয়, আর ওকেই শুধু কেন নিউজ কালেক্টর রিপ্রেজেন্ট করার টাস্ক দেওয়া হয়। শাওতো বলে জানি না, জুন আমাকে কোনো টাস্ক করতেই দেয় না। অন্যদিকে আমরা ভ্যানকে দেখি যে জিয়াংয়ের ছবি দেখছিল। এখানে ভ্যান একটা ট্রাভেল এজেন্সির জন্য মিটিং অ্যাটেন্ড করার জন্য এসেছিল, আর আমরা দেখি যে এই প্রজেক্টের ম্যানেজার চাও ছিল, আর এখানে এরা দুজনকে দেখে সারপ্রাইজ হয়। এরপরে চাও নিজের ফ্রেন্ডকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে 2টি সিট বুক করার জন্য বলে। এখানে চাওয়ার ফ্রেন্ডের মনে হয় যে চাও হয়তো শাওতোকে সারপ্রাইজ দিতে চায়, এই জন্য ও শাওতোকে কল করে এই ব্যাপারে বলে দেয়। তো এটা শুনে শাওতো ডিনারের জন্য অনেক বেশি এক্সাইটেড হয়। তখনই শাওতোর কাছে হানের কল আসে, যেখানে হান বলে যে এখন আমি চায়নাতে ফিরে আসব। এটা শুনে শাওতো অনেকটা খুশি হয়। এরপর শাওতো চাওকে মেসেজ করে যে আমার ছুটি হয়ে গিয়েছে। তো চাও ওকে কল করার বলে যে তাহলে তুমি ভালোভাবে রুমে চলে যাও। তো শাওতো বলে কেন, আমরা কি আজকে একসাথে ডিনার করব না? চাও বলে যে না, আজকে আমার অন্য একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো শাওতো ভাবে যে কোথাও কোনো মেয়ের সাথে ওর অ্যাপয়েন্টমেন্ট নাই, তো এই জন্য শাওতো সোজা চাওয়ের অ্যাপার্টমেন্টে গিয়ে ওর রুমমেটের কাছে জানতে চায় যে চাও আজকে কার সাথে দেখা করতে গিয়েছে। তো চাওয়ের ফ্রেন্ড বলে যে এটা ঠিক, আমি ওর সাথেই থাকি, তবে সত্যি আমি আজকে জানি না যে ও কার সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনে চাও ওর লোকেশন চেক করে, তো দেখে যে চাও এখানেই আসছে। তো শাওতো ভাবে যে মনে হয় ওই মেয়েটাকেও সাথে করে এখানেই নিয়ে আসছে, কিন্তু শাওতো এটা দেখে শক হয়ে যায় যে চাও সাথে করে ভ্যানকে নিয়ে এসেছে। তো শাওতো চাওকে বলে যে এর মানে আজকে তোমার ভ্যানের সাথে ডেট ছিল, আর ভ্যানকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জিয়াংকে ছাড়া বিন্দাস আছো। বেচারি জিয়াং তোমার জন্য কত বেশি কান্নাকাটি করছিল। সত্যি সব ছেলেরা একরকমই হয়। ভ্যান বলে যে এমন না যে আমি জেনে বুঝে ওকে ইগনোর করছি। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ভ্যান চাওয়ের সাথে দেখা করতে গিয়েছিল, যেন এটা দেখতে পারে যে এখানকার খাবার কেমন, যদি ভালো হয় তো নেক্সট টাইম শাওতোকে নিয়ে আসবে। আর এখানে ওদের দুজনের মাঝে কথাও হয়, যেখানে ভ্যান বলে যে ওর ফোনে জিয়াংয়ের আইডি লগ ইনই হয় না। চাও বলে যে তোমার ফোনে হয়তো কোনো প্রবলেম হতে পারে, আমি এটা ঠিক করতে পারি। কিন্তু ভ্যান এটা ঠিক করতে চায় না, কারণ ও নিজের এক্সক্লুসিভ ফেরি টেলে নিজের ডায়েরি লিখে যেতে চায়। তো চাও বলে লাভ কি, যেখানে ও তোমার লেখা ডায়েরি পড়তেই পারবে না। ভ্যান বলে যে আমি জানি, আমার মনে হয় আমি ওর জন্য পারফেক্ট না। সিন বর্তমানে আসে, যেখানে ভ্যান শাওতোকে বলে আমি ওর সাথে অনেকবার দেখা করতে ওর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কিন্তু ও আমার সাথে দেখা করতে চায়নি, এজন্য আমিও ওকে যেতে দিয়েছি। শাওতো বলে এসব কথা তুমি প্রথমে কেন বলো নাই, বেকারে আমি তোমার ব্যাপারে 1.5 বছর ধরে উল্টোপাল্টা ভাবছিলাম, কিন্তু এখন তোমার জিয়াংকে মানানো উচিত, কেননা তোমরা দুজনকে এখনো ভালোবাসো। ভ্যান বলে যে আমার মনে হয় না যে ও আমাকে মাফ করে দিবে। শাওতো ওকে মোটিভেট করে আর বলে যে লং ডিস্টেন্স রিলেশনশিপে কমিউনিকেশন অনেক জরুরি, না হলে ব্রেকআপ এমনি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই হয়। ভ্যানও মোটিভেট হয়ে বলে যে ঠিক আছে, আমি বুঝে গেছি আমার এখন কি করতে হবে। ভ্যানের চলে যাওয়ার পর চাও শাওতোকে বলে যে তোমার এই কথার মানে কি যে সব ছেলেরা একরকমই হয়? শাওতো বলে যে আমি কি এমন কিছু বলেছিলাম কি?
চাও বলে তুমি কবে থেকে রিলেশনশিপ এক্সপার্ট হয়ে গেছো। চাও তো বলে যে এক্সপার্ট না আমি, যেটা সত্যি সেটাই বলেছি। চাও বলে কিন্তু বলার সময় তুমি অনেক এক্সপিরিয়েন্স লাগছিলে। আর চাও সাউতাকে কিস করতে যাচ্ছিল কি তখনই ওর ফ্রেন্ড রুম থেকে বাইরে চলে আসে। তখন চাও সাউতাকে নিজের রুমে নিয়ে যায় আর বলে এখন আমার মনে হয় তোমার ড্রেমোট্রি বন্ধ হয়ে গিয়েছে, আজকে রাতে তুমি এখানেই থেকে যাও। কিন্তু সাউতো বলে যে বেড তো অনেকটাই ছোট আর আমি তোমাকে কিভাবে সোফাতে ঘুমাতে দিতে পারি বলো। চাও বলে আমি সোফায় কেন ঘুমাবো, বেডেই দুজন একসাথে ঘুমিয়ে যাব। আর এমনিতেও তুমি নেক্সট টাইম যখন আসবে তার আগে আমি অনেক বড় দেখে বেড কিনে নিব, আজকে এটাতেই দুজন ঘুমিয়ে যাব। আর ওকে ঘুমিয়ে যেতে বলে, কিন্তু চাও তো এখন অনেক বেশি নার্ভাস ফিল করছিল। আর চাও তো শুধু ওর রিয়াকশান দেখার জন্য ওকে টিস করছিল। তো তখন চাও তো ব্ল্যাঙ্কেট সরিয়ে বলে যে যা করতে চাও করতে পারো। তো চাও বলে যে যেটা আমি করতে চাই সেটা ফিউচারে করব, এখন কিছুই হবে না। আর ওকে ঘুমিয়ে যেতে বলে। আর এটা শুনে চাও তোর অনেকটাই ভালো লাগে। কিছু সময় পরে চাও তো বলে যে তোমার কি ওটা এখনও রিকভার হয়নি। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিছু বছর আগে চাওয়ের প্রাইভেট পার্টের কিছু একটা অপারেশন হয়েছিল, যার পরে হসপিটাল থেকে বাসায় আসার সময় সাউতো ওর বাবার কাছে জানতে চায় যে ওর কী হয়েছে। তো সাউতোর বাবা বলে যে তেমন কিছু না, শুধু একটা ছোট্ট অপারেশন হয়েছে। তো সাউতো ওকে নিজের পিঠে উঠিয়ে নিয়ে যেতে চায় যাতে বেচারা চাওয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। সিন বর্তমানে আসা সাউতো চাওকে বলে যে অনেক পেইনফুল মেমোরি ছিল তাই না। চাও ওকে ঘুমিয়ে যেতে বলে, তখন সাউতো ওর সেলফ কন্ট্রোল চেক করার জন্য ওকে সিডিউস করার চেষ্টা করে। এর জন্য চাও ওকে বেডে ফেলে দেয় আর বলে তুমি যদি এমন করো তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তো সাউতো বলে তো কি করবে তুমি। তো চাও ওর কপালে কিস দিয়ে ঘুমিয়ে যেতে বলে। সাউতো অনেক খুশি হয়ে চাওকে জড়িয়ে ধরে। চাও বলে এত শক্ত করে জড়িয়ে ধরো না, এমন না যে আমি কিছু করছি না মানে আমি কিছু করতে চাই না। অন্যদিকে ভ্যান নিজের এক্সক্লুসিভ ফেরিটেলে লিখে যে এখন আমি ইউনহাইতে আসি আর তুমি বিজিংয়ে আসো, কিন্তু আমি তোমাকে সবসময় মিস করি। আর এখানেই পার্ট 11 শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।